অনেকদিন পরে তোমাদেরকে আবার বাতিঘর একাডেমিক কেয়ার এন্ড কোচিং সেন্টারে ক্লাসে স্বাগতম। আজকে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান, তোমাদের হচ্ছে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা আগামী 3 জুলাই থেকে এই বিষয়ে আমরা কথা বলবো। আশা করি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তোমরা অনেক উপকৃত হবে। তো প্রথমে শুরু করি আমরা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা। এই পরীক্ষার বিজ্ঞানের অষ্টম শ্রেণীর বিজ্ঞানের সিলেবাসটা প্রথমে আমরা জেনে নেই। আমরা দেখেছি গত কয়েকদিন আগে যে বোর্ড থেকে একটা সিলেবাস দিয়েছে, তোমরা দেখেছো, পেয়েছো, সবাইকে সরবরাহ করা হয়েছে যে অনুশীলনমূলক বইয়ের 1 থেকে 55 পৃষ্ঠা হবে। বিজ্ঞান বইয়ের 1 থেকে অনুশীলনমূলক বইয়ের 1 থেকে 55 পৃষ্ঠা হচ্ছে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার সিলেবাস। তো প্রিয় শিক্ষার্থীরা, এই সিলেবাসের অনুশীলনমূলক বইয়ের 1 থেকে 55 পৃষ্ঠার মধ্যে 3টা অধ্যায় আছে। তোমরা জানো যে আমাদের এখন বিজ্ঞান বই হচ্ছে 2টা, একটা হচ্ছে অনুশীলনমূলক বই আর একটা হচ্ছে অনুসন্ধানী পাঠ। তো অনুশীলনমূলক বইয়ের মধ্যে 1 থেকে 55 পৃষ্ঠা আছে 3টা অধ্যায়, যাযাবর পাখিদের সন্ধানে, সূর্য ঘড়ি, আর হচ্ছে 3 নম্বর যে অধ্যায়টি সবুজ বন্ধু। তো প্রিয় শিক্ষার্থীরা, যাযাবর পাখিদের সন্ধানে এই অধ্যায়ের সাথে সম্পর্কিত অনুসন্ধানী বইয়ের আর 2টা অধ্যায়, সেটা হচ্ছে ভৌগোলিক স্থানাঙ্ক, স্থানিক সময় এবং অঞ্চল সমূহ। আর 12 নম্বর অনুসন্ধানী বইয়ের 12 নম্বর অধ্যায় এর সাথে রিলেটেড, সেটা হচ্ছে চুম্বক। আর সূর্য ঘড়ির সাথে একটা অধ্যায় রিলেটেড অনুসন্ধানী বইয়ের, সেটা হচ্ছে সূর্য, পৃথিবী ও চাঁদ। আর সবুজ বন্ধুর সাথে 3টা অধ্যায় জড়িত অনুসন্ধানী বইয়ের। সবুজ বন্ধু অধ্যায়ের সাথে 4 নম্বর অধ্যায়, 5 নম্বর অধ্যায় এবং 10 নম্বর অধ্যায়। 4 নম্বর অধ্যায় আছে কোষ বিভাজন ও তার রকমভেদ, আর 5 নম্বর আছে উদ্ভিদের কোষ, টিস্যু ও তাদের বিশ্বত্ব, এবং 10 নম্বর অধ্যায় আছে জীবের শ্রেণীবিন্যাস পদ্ধতি। এই 3টা অধ্যায়, 4 নম্বর আর 5 নম্বর অধ্যায়টা টোটালি সবুজ বন্ধুর সাথে রিলেটেড, আর 10 নম্বর অধ্যায়টার সাথে কিছু অংশ রিলেটেড। তো আমরা এই 3টা অধ্যায়ের কথা বলবো। তো আজকের ক্লাসে আমি তোমাদেরকে সবুজ বন্ধু অধ্যায়, এই অধ্যায়টার পোস্টমর্টম আমরা করব। পিআই গুলো কিভাবে আসবে, কোন কোন প্রশ্ন, আমাদের কি কি জানা লাগবে এই অধ্যায় থেকে, এই বিষয়টা আমরা ক্লিয়ার করব। তো তবে চলো শুরু করা যাক যে সবুজ বন্ধু অধ্যায় থেকে আমরা কি কি পড়া লাগবে। প্রিয় শিক্ষার্থীরা, সবুজ বন্ধু এটার কথা দেখো, স্যার এখানে লিখছি সবুজ বন্ধু সমান কি? উদ্ভিদ, অর্থাৎ সবুজ উদ্ভিদ। এর মধ্যে আমাদের পড়া লাগবে কোষ, উদ্ভিদ কোষ, কোষ বিভাজন। এই কোষ বিভাজনের মধ্যে আমরা জানি 3 ধরনের কোষ বিভাজন আছে, এমাইটোসিস, মাইটোসিস, মিওসিস। আর হচ্ছে টিস্যু, উদ্ভিদ টিস্যু, ভাজক টিস্যু, স্থায়ী টিস্যু। আবার স্থায়ী টিস্যুকে 2 ভাগে ভাগ করেছে, সরল টিস্যু আর হচ্ছে জটিল টিস্যু। এরপরে আমাদের যেটা জানা লাগবে বংশগতি, ক্রোমোজোম, ডিএনএ ও জিন, এগুলোর গুরুত্ব। আর এটার সাথে আরেকটা টপিকস আছে, তোমাদেরকে স্যার একটু দিয়ে দেই, সেটা হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা, বংশগতি, ক্রোমোজোম, ডিএনএ ও জিন এর সাথে সাথে আমাদেরকে শেখা লাগবে উদ্ভিদের শারীরতত্ত্বের মধ্যে ব্যাপন, প্রশোধন, অভিস্রবণ, এগুলোর সংজ্ঞা এবং প্রভাব, কি কাজে লাগে, গুরুত্ব, এই সব বিষয়গুলো আমরা পড়াশোনা করব। তো প্রথমে তোমাদেরকে স্যার এগুলোর একটা সামারি, প্রত্যেকটা বিষয় একটু একটু বলি, তারপরে আমরা প্রত্যেকটা বিষয় একবারে ডিটেইলস আলোচনা করব। প্রথমে আসো আমাদের এই অধ্যায়ের যে নাম, সেটা হচ্ছে সবুজ বন্ধু। তো সবুজ বন্ধু বলতে কি বোঝানো হয়েছে সেই বিষয়টা আমরা একটু আলোকপাত করি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে যাদের জীবন আছে তাদের কি বলা হয়? জীব। আর এই জীবকে 2 ভাগে ভাগ করা হয়েছে, উদ্ভিদ, প্রাণী। আমরা এটা জানি। উদ্ভিদ আর প্রাণীর মধ্যে যে মৌলিক পার্থক্যগুলো, সেটা হচ্ছে উদ্ভিদ মধ্যে ক্লোরোফিল আছে, ক্লোরোফিল থাকার কারণে উদ্ভিদ সবুজ, আর এই কারণেই উদ্ভিদ নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। আর মানুষের মতো বা প্রাণীর মতো উদ্ভিদ চলাচল করতে পারে না। আর কোষের মধ্যে অনেকগুলো পার্থক্য আছে। উদ্ভিদের কোষের মধ্যে মৌলিক যে পার্থক্যগুলো, উদ্ভিদ আর প্রাণী কোষের মধ্যে, উদ্ভিদ কোষের মধ্যে কোষপ্রাচীর থাকে আর প্রাণী কোষে কোষপ্রাচীর থাকে না। আর হচ্ছে উদ্ভিদ কোষের বৈশিষ্ট্যমূলক আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সেটা হচ্ছে অনেক বড় কোষ গহ্বর থাকে,
আর প্রাণী কোষে কোষ গহ্বর সাধারণত থাকে না, যদিও থাকে তাহলে সেটা খুবই ক্ষুদ্র। আর তৃতীয়ত আমরা বলতে পারি যে উদ্ভিদ কোষে প্লাস্টিড নামক অঙ্গাণু থাকে। এই প্লাস্টিড নামক অঙ্গাণুর মধ্যে এক ধরন হচ্ছে ক্লোরোপ্লাস্ট, প্লাস্টিডের একটা ধরন ক্লোরোপ্লাস্ট। এই প্লাস্টিক থাকার কারণে বা ক্লোরোপ্লাস্ট থাকার কারণে উদ্ভিদ নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। আর এই ক্লোরোপ্লাস্ট এটার মানেটা হলো যে এই ক্লোরোফিল বহন করে। ক্লোরোফিলের কারণে উদ্ভিদ কি হয়? সবুজ হয়। ক্লোরোফিল একটা রঞ্জক পদার্থ যেটা সবুজ রঙের জন্য দায়ী। এটা হলো বিষয়। তো এখন এখানে সবুজ বন্ধু মানে হচ্ছে উদ্ভিদের কথা বলছে। সবুজ বন্ধু উদ্ভিদকে মানুষের বন্ধু, উপকারী বন্ধু হিসেবে তুলনা করা হয়েছে এই অধ্যায়টাতে। এখানে একটা গল্প, বিখ্যাত বাংলাদেশের বাঙালি বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু, তার একটা গল্প এই উদ্ভিদ বন্ধু, সবুজ বন্ধু নামে এই গল্পটা আমাদের এই বইতে আছে। এখানে তার বিষয়ে জানা দরকার। জগদীশ চন্দ্র বসু তিনি সর্বপ্রথম আবিষ্কার করেন বা প্রমাণ করেন যে উদ্ভিদেরও প্রাণ আছে, জীবন আছে, এটা তিনি প্রমাণ করেন। তিনি একটা যন্ত্র আবিষ্কার করেন যেটা হচ্ছে ক্রেস্কোগ্রাফ। তোমরা এগুলো লিখে নিবে, যেটাকে ক্রেস্কোগ্রাফ বলে। ক্রেস্কোগ্রাফ এই যন্ত্রের সাহায্যে তিনি হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি নির্ণয় করতে সহায়ক এই যন্ত্র। উদ্ভিদের বৃদ্ধি নির্ণয়, বর্ধন নির্ণয় করা যায় এই যন্ত্র দিয়ে। এটাকে বলা হয় ক্রেস্কোগ্রাফ। এই যন্ত্র তিনি আবিষ্কার করেন জগদীশ চন্দ্র বসু। তাহলে তোমরা আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছ। তারপরে এখানে যে গল্পটা এভাবে বলছে যে আমাদের উদ্ভিদ আমাদের বন্ধু, এদেরও জীবন আছে, আবেগ আছে, এরকম কথাবার্তা উনি বোঝাতে চেয়েছেন যে উদ্ভিদ মানুষের পরম বন্ধু। উদ্ভিদ আমাদের উপকার করে নিঃস্বার্থভাবে। উদ্ভিদ আমাদেরকে অক্সিজেন দেয়। উদ্ভিদের খাবারের জন্য আমরা উদ্ভিদের উপর নির্ভরশীল। তারপরে হচ্ছে যে কার্বন ডাই অক্সাইড শোষণ করে পরিবেশকে নির্মল রাখে। এভাবে অনেকগুলো প্রত্যক্ষ পরোক্ষভাবে উদ্ভিদের উপর আমরা অনেকভাবেই নির্ভরশীল। এজন্য উদ্ভিদকে সবুজ বন্ধু হিসেবে আখ্যায়িত করেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে প্রিয় শিক্ষার্থীরা, এই অধ্যায়ের সাথে রিলেটেড যে টপিকসগুলো আমাদের জানা লাগবে সেটা হচ্ছে কোষ। তোমরা জানো যে জীবদেহের গঠন ও কাজের এককে কোষ বলে। আবার বলছি স্যার, জীবদেহের গঠন ও কাজের এককে কোষ বলে। এরপরে আসো উদ্ভিদ কোষ। তো আমরা যেমন জীবকে দুই ভাগে ভাগ করেছি, উদ্ভিদ ও প্রাণী, তেমনি ভাবে কোষকেও দুই ভাগে ভাগ করা যায়, উদ্ভিদ কোষ ও প্রাণী কোষ। তাহলে আমরা বলবো উদ্ভিদের কোষকে বলা হয় উদ্ভিদ কোষ। তাহলে প্রথমে সংজ্ঞাটা কি বললাম স্যার? জীবদেহের গঠন ও কাজের এককে কি বলে? কোষ বলে। অথবা আমরা বলতে পারি জীবদেহের গাঠনিক ও কার্যকরী এককে কোষ বলে। এরপরে আমরা বলবো উদ্ভিদ কোষ। উদ্ভিদ কোষ হচ্ছে তাহলে কি? উদ্ভিদের যে কোষ সেটা হচ্ছে, বা উদ্ভিদ দেহ যে কোষ দ্বারা গঠিত তাকে আমরা বলতে পারি উদ্ভিদ কোষ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর হচ্ছে কোষ বিভাজন। কোষ বিভাজন হচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে একটি মাতৃকোষ থেকে একাধিক কোষের সৃষ্টি হয়, বা আমরা বলতে পারি একটি কোষ থেকে যে প্রক্রিয়ার মাধ্যমে দুইটি বা চারটি অপত্য কোষের সৃষ্টি হয় সেই প্রক্রিয়াকে কোষ বিভাজন বলে। প্রিয় শিক্ষার্থীরা, যেমন ধরো আমরা ছোটবেলায় ছোট ছিলাম, মাংসপিণ্ড থেকে আজকে আমরা অনেক বড় হয়েছি, এটা কিন্তু কোষ বিভাজনের ফলে। আর এটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের ফলে। এই বিষয়টা তোমরা মাথায় রাখবে। এরপরে কোষ বিভাজনের আমরা দেখব তিনটা ধরন আছে: অ্যামাইটোসিস, মাইটোসিস আর কি মিয়োসিস। অ্যামাইটোসিস হচ্ছে নিম্ন শ্রেণীর জীবে অ্যামাইটোসিস ঘটে। এটা হচ্ছে ব্যাকটেরিয়া, এককোষী অ্যামিবা, প্লাজমোডিয়াম, ভাইরাস, এগুলোর ক্ষেত্রে এই আমরা অ্যামাইটোসিসটা দেখব। অ্যামাইটোসিসের আরেকটা নাম হচ্ছে সরল কোষ বিভাজন বা প্রত্যক্ষ কোষ বিভাজন। মনে রাখবে অ্যামাইটোসিস, এটা যদি আমরা ইংরেজিতে একটু বিশ্লেষণ করি তাহলে এখানে দেখো অ্যামাইটোসিস এইভাবে লেখা যেতে পারে। এখন মনে রাখবে এটা হচ্ছে গ্রিক শব্দ। গ্রিক এ মানে না, গ্রিক এ মানে না, আর মাইটোসিস, মাইটোসিস মানে মাইটোসিস। মাথা কথাটা খেয়াল করো। তাহলে এটার মানেটা যদি আমরা এইভাবে করি তাহলে অ্যামাইটোসিস মানে মাইটোসিস না। তাহলে এখানে অ্যামাইটোসিসের আর দুইটা নাম আছে, সেটা হচ্ছে কি সরল বা প্রত্যক্ষ কোষ বিভাজন। তোমরা এটা মাথায় রাখবে। অ্যামাইটোসিস মাইটোসিস না কেন বলছে? মাইটোসিসটা হচ্ছে একটা জটিল কোষ বিভাজন প্রক্রিয়া যেটা উন্নত শ্রেণীর জীবের দেহকোষে হয়। উন্নত শ্রেণীর জীবের কোথায় হয় স্যার? দেহকোষে। তোমরা খেয়াল করবে। এরপরে দেখো, তাহলে এই অ্যামাইটোসিসটা একটা সরল বা প্রত্যক্ষ কোষ বিভাজন। এটা কোনো জটিলতা ছাড়াই সরাসরি নিউক্লিয়াসের বিভাজনের মাধ্যমে একটা থেকে দুইটা, একটা মাতৃকোষ থেকে দুইটা অপত্যকোষ তৈরি হয়। তো আমরা এটা ডিটেইলস স্যার তোমাদেরকে চিত্র এঁকে বর্ণনা করে দেখাবো। এরপরে
মাইটোসিস কোষ বিভাজন মনে রাখবেন উন্নত শ্রেণীর জীবের দেহকোষে, কি কোষে স্যার? দেহকোষে। তোমার প্রশ্ন করতে পারো যে স্যার দেহকোষ কি? দেহকোষটা হচ্ছে যে উন্নত শ্রেণীর জীবের দেহটা যে কোষ দ্বারা গঠিত, যেটা কি প্রজননে অংশগ্রহণ করে না, দেহ যে কোষ দ্বারা গঠিত সেই কোষগুলোকে আমরা বলতে পারি দেহকোষ সহজ ভাষায়। তাইলে এই মাইটোসিস হচ্ছে উন্নত শ্রেণীর জীবের দেহকোষে ঘটে। এরপরে আসো তৃতীয় নম্বর যেটা হচ্ছে মিওসিস। মিওসিস কোষ বিভাজন। মিওসিস হচ্ছে হ্রাসমূলক কোষ বিভাজন। মিওসিসটা ঘটে উন্নত শ্রেণীর জীবের মাতৃকোষে। কোথায় ঘটে? মাতৃজনন কোষে। কোথায় ঘটে? মাতৃজনন কোষে। অবশ্যই বিষয়টা খেয়াল করবে, তোমরা অনেকে হয়তোবা ভুলে বলতে পারো জনন কোষ। আসলে জনন কোষ বলতে এখানে হ্যাপ্লয়েড শুক্রাণু আর ডিম্বাণুকে বোঝায়। বাবার ক্ষেত্রে শুক্রাণু, মায়ের ক্ষেত্রে ডিম্বাণু। আমরা যদি হ্যাপ্লয়েডের মধ্যে আবার হ্রাসমূলক বিভাজন করি তাহলে এটা অনেক ক্ষুদ্র হয়ে যায়। এইজন্য বলতে হবে মিওসিস হয় মাতৃজনন কোষে। উন্নত শ্রেণীর জীবের মাতৃজনন কোষে মিওসিস ঘটে। তাহলে এবার আমরা সহজ করে স্যার বলি যে কোষ বিভাজনের মাইটোসিস আর মিওসিস মানুষে ঘটে মানুষের দেহকোষে বা উন্নত শ্রেণীর জীবের বা প্রাণীর দেহকোষে ঘটে না মাইটোসিস, আর হচ্ছে মিওসিস হচ্ছে মাতৃজনন কোষে। তাহলে মানুষের ক্ষেত্রে এই দুইটা ঘটে, মাইটোসিস আর মিওসিস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে হচ্ছে টিস্যু। টিস্যু প্রথমে আমরা জানি আসো টিস্যুটা কি। যদি তোমাকে প্রশ্ন করে যে স্যার টিস্যু কি, তাহলে তুমি বলবে একগুচ্ছ কোষ যদি একই ধরনের কাজ করে আর এদের উৎপত্তি স্থল যদি অভিন্ন হয় আর এদের আকৃতি, প্রথমে আমরা বলছি একই ধরনের একগুচ্ছ কোষ যদি একই জায়গা থেকে উৎপত্তি লাভ করে একই ধরনের কাজ করতে থাকে তাইলে এই একগুচ্ছ কোষকে আমরা বলবো কি? টিস্যু। আবারও স্যার সহজ করে বলছি, একগুচ্ছ কোষ যদি একই ধরনের কাজ করে একই জায়গা থেকে উৎপত্তি লাভ করে বা অভিন্ন জায়গা থেকে উৎপত্তি লাভ করে তাহলে এই কোষগুচ্ছকে টিস্যু বলে। তাহলে কোষের সমষ্টি আমরা সহজ ভাষায় বলতে পারি কি? টিস্যু। তো টিস্যু যেমন আমরা জীবকে দুই ভাগে ভাগ করেছি, উদ্ভিদ ও প্রাণী বা প্রাণী উদ্ভিদ, তেমনি ভাবে টিস্যুকে দুই ভাগে ভাগ করা যায়, প্রাণী টিস্যু, উদ্ভিদ টিস্যু। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমাদের যেহেতু আজকে আলোচনার বিষয় সবুজ বন্ধু অধ্যায়, এটা হচ্ছে আমরা শুধু উদ্ভিদ টিস্যুটাই করব। তো উদ্ভিদ টিস্যুর মধ্যে এই বইতে, আমাদের বইতে অষ্টম শ্রেণীর বইতে দুই ধরনের টিস্যুর কথা বলছে, বাহ্যিক টিস্যু, স্থায়ী টিস্যু। কিন্তু তোমরা উপরের ক্লাস দেখলে তোমরা দেখবে যে উদ্ভিদ টিস্যু আরেকটা ধরন আছে, তিন ধরনের কথা বলছে সেখানে। বাহ্যিক টিস্যু, স্থায়ী টিস্যুর সাথে আরেকটা ধরন উল্লেখ করেছে, সেটা হচ্ছে গ্রন্থি টিস্যু বা নিঃস্রাবী টিস্যু বলে আখ্যায়িত করেছে। এখন দেখো এখানে বাহ্যিক টিস্যুর মানেটা হলো যে টিস্যু বিভাজনে সক্ষম, যেটা বিভাজিত হয় তাকে আমরা বলবো বাহ্যিক টিস্যু। আর স্থায়ী টিস্যু হচ্ছে যে উদ্ভিদ টিস্যু বিভাজনে অক্ষম তাদেরকে আমরা বলবো স্থায়ী টিস্যু। স্থায়ী টিস্যু দুই ধরনের, সরল টিস্যু আর হচ্ছে জটিল টিস্যু। সরল টিস্যুর মানটা হচ্ছে একই ধরনের গঠন আকৃতি বিশিষ্ট টিস্যু নিয়ে গঠিত যে টিস্যু, সেগুলো হচ্ছে সরল টিস্যু। আর বিভিন্ন ধরনের আকৃতি গঠন নিয়ে যে টিস্যু গঠিত সেগুলোকে আমরা বলবো জটিল টিস্যু। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। এরপরে বংশগতি, ক্রোমোজোম, ডিএনএ ও জিন। দেখো বংশগতির বিষয়টা হচ্ছে আমরা বাবা মা থেকে আসছি। এখন বাবা মা থেকে আমাদের দেহে যে বৈশিষ্ট্যগুলো আছে, আমাদের চোখের কালার, চুলের কালার, আমাদের ত্বকের কালার, যে বৈশিষ্ট্যগুলো আমরা বাবা মা থেকে পেয়েছি সেই বৈশিষ্ট্যগুলো কিভাবে সঞ্চারিত হয় এই বিষয়টা আলোচনা হয় বংশগতি বিদ্যাতে, যেটাকে ইংরেজিতে বলা হয় জেনেটিক্স। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। আর ক্রোমোজোম হচ্ছে বংশগতির ভৌত ভিত্তি, আর ডিএনএ কে বলা হয় বংশগতির রাসায়নিক ভিত্তি। মনে রাখবে ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে, অর্থাৎ ডিএনএ দ্বারা ক্রোমোজোমের বেশিরভাগ অংশ ডিএনএ দ্বারা গঠিত। আর ডিএনএ এর খন্ডাংশ বলা হয় জিন। জিনেই আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, এটাকে একক বলা হয়। জিন হচ্ছে সর্বনিম্ন একক, যেটা হচ্ছে আমাদের চরিত্রের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলোকে নিয়ন্ত্রণ করে, জিন দ্বারা প্রবাহিত হয়। এগুলোর বিষয়ে আমরা ডিটেইলস পড়ব। এরপরে উদ্ভিদের শারীরিক তত্ত্ব, যেমন মানুষের আমাদের মধ্যেও আমরা খাবার ডাইজেস্ট করি, আমাদের পরিপাক ক্রিয়া আছে, তেমনি ভাবে উদ্ভিদেরও শারীরিক তত্ত্বের মধ্যে ব্যাপন, উদ্ভিদ কিভাবে মূল দ্বারা খাদ্য গ্রহণ করে, তারপরে পানি বের করে দেয়, প্রস্বেদন, বাষ্পাকারে যদি পানি বের করে দেয়, যেটা আমরা দেখি উদ্ভিদের কাণ্ড পাতা দিয়ে বাষ্পাকারে পানি বের হয়, সেটা হচ্ছে প্রস্বেদন। আর অভিস্রবণ হচ্ছে যে উদ্ভিদ অনেক সময় ঘনত্বের নিম্ন ঘনত্ব থেকে উচ্চ ঘনত্বের দিকে মূল দ্বারা অনেক পানি নিয়ে আসে বা অন্যান্য দ্রাবক প্রবেশ করে, তাহলে সেটাকে আমরা বলতে পারি অভিস্রবণ। আর ব্যাপন হচ্ছে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্ব থেকে যে কোনোটা দ্রাবক
দ্রব যে কোনোটাই প্রবাহিত হলে সেটাকে আমরা ব্যাপন বলি, উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু অবিশ্রবণটা হচ্ছে দ্রাবকের নিম্ন ঘনত্ব থেকে উচ্চ ঘনত্বের দিকে যাওয়াটাই হলো অবিশ্রবণ। এখানে একটা পারমিয়েবল, আমরা যেটাকে বলি সেমি পারমিয়েবল মেমব্রেন আমাদের এখানে দরকার হবে, সেই বিষয়টা স্যার ডিটেইলস আলোচনা করব। তো প্রথমে আমরা শুরু করব আমাদের প্রথম আলোচনা সবুজ বন্ধু উদ্ভিদ, উদ্ভিদের কতগুলো প্রকার আছে সেই বিষয়ে আমরা আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীরা, সবুজ বন্ধু আমরা স্যার একটা তোমাদের জন্য দেখো একটা সবুজ বন্ধু নিয়ে আসছি। এটা হচ্ছে সবুজ বন্ধু, এটা একটা ঔষধি গাছ। তো দেখো এটা হচ্ছে আমরা এটার কি কি কাণ্ড আছে, কি কি বিষয় আছে। গাছের প্রধানত তিনটা অংশ, তোমরা এটা খেয়াল করো, মনোযোগ দাও। এই যে মাটির নিচের অংশ, এটাকে আমরা বলতে পারি মূল। তো মূলের বিভিন্ন প্রকার আছে, প্রধান মূল, স্থানিক বা সহযোগী, এটা আছে, এটা আমাদের দরকার। আমরা মাটির নিচের যে অংশটা, এটা হচ্ছে মূল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এই যে যেই স্তম্ভের উপরে এটা দাঁড়িয়ে আছে, এই যে কাষ্ঠলের মতো, সেটা হচ্ছে কাণ্ড। মাথায় রেখো, এটা কি কাণ্ড। এখন কাণ্ডের মধ্যে আবার শাখা প্রশাখা থাকতে পারে, সেটা হচ্ছে আলাদা বিষয়। তো আমরা এই মূল যেটা যে স্তম্ভের উপরে দণ্ডের উপরে গাছটা দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে এটার প্রধান কাণ্ড। এরপরে দেখো এই যে এটা হলো পাতা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা বলবো একটা উদ্ভিদের প্রধান তিনটি অংশ একটা গাছের, সেটা হচ্ছে কাণ্ড, মূল, কাণ্ড, পাতা। মূল, কাণ্ড, তারপরে কি পাতা। এখন পাতা যে এখানে দেখো এটা লম্বা বোটা আছে, স্যার যদি দেখে তোমাদেরকে, এটা কি লম্বা বোটা আছে। এটা একটা আবৃতবীজী উদ্ভিদ, এটা একটা ঔষধি গাছ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই সবুজ বন্ধু অধ্যায়ে যে পিআই গুলা আমাদের জানা লাগবে, অনুধাবন করা লাগবে, সেটা আমি তোমাদেরকে বলছি। যেমন এখানে একটা প্রশ্ন, যে সবুজ বন্ধু গল্পটা পড়ে আমরা কি জানলাম। আমরা জানলাম যে গাছের কি আছে, প্রাণ আছে। তো এখানে যেমন মানুষ যেমন, বিভিন্ন প্রাণী যেমন বিভিন্ন অনুভূতিতে সাড়া দেয়, গাছও সাড়া দেয়। বলে স্যার কেমন? যেমন এই সাড়া দেয় এইভাবে, যেমন এই গাছ আলোর দিকে চলে। তোমরা খেয়াল করছো গাছ সবসময় কোন দিকে চলে? আলোর দিকে চলে। তাহলে এটা একটা সাড়া দেওয়ার বিষয়, আমরা বলতে পারি যে গাছ সাড়া দেয়, আলোর দিকে চলে। এরপরে এই আলোর উপস্থিতি অনুপস্থিতিতে গাছের আকার একরকম হয়। যেমন আমরা যদি ছোটবেলায় দেখেছি, ইটের নিচে যখন কোনো ঘাস আমরা রেখে দিয়েছি চাপা পড়ে, তখন সেটা সাদা হয়ে গেছে। সেখানে আলো না পড়ার কারণে সেটা অবস্থার পরিবর্তন হয়ে গেছে, ক্লোরোফিল সেখানে নাই, সেখানে একবার সাদা ধূসর বর্ণ হয়েছে। এরপরে আর একটা মজার ব্যাপার স্যার বলবো, যে আলো গাছ কিভাবে, উদ্ভিদ কিভাবে পরিবেশের সাথে সাড়া দেয়, সেটা তোমরা এভাবে বলবে যে পানি থাকলে গাছের আকৃতি, উদ্ভিদের আকৃতি একরকম হয়, আর পানি না থাকলে আবার আকৃতি একরকম হয়, সেটা সংকুচিত হয়ে যায়। আমরা দেখছি যে তোমরা ক্যাকটাসের করেছো, ক্যাকটাস একটা যদি তুমি নিয়মিত পানি দাও, দেখবে এটার দৈর্ঘ্যটা কেমন বড় হয়েছে। আর যেটা একবার পানি পায় না, শুষ্ক অবস্থা থাকে, তার গঠন একরকম হয়। তাহলে বোঝা গেল যে পরিবেশের অবস্থানের ভিত্তিতে, পরিবেশের পরিবর্তনের কারণে গাছের উদ্ভিদও সাড়া দিয়ে সেই অবস্থার পরিবর্তন করে। এই বিষয়টা আমরা বুঝতে পেরেছি। এখানে একটা প্রশ্ন করবে যে উদ্ভিদের সাড়া দেওয়া মানে কি, তাহলে তোমরা এই বিষয়টা এইভাবে বলবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আরো যে বিষয়টা এখানে প্রশ্ন আসবে, যে এই সবুজ বন্ধু গল্পটি পড়ে তুমি কি বুঝলে, তোমার অনুভূতি কি, তোমার বন্ধুর সাথে আলোচনা করে এরকম পিয়ে থাকবে, তোমার অনুধাবন করার ক্ষমতা থাকা লাগবে। তাহলে আমরা সবুজ বন্ধু এই গল্পটি পড়ে আরো যেটা জানলাম, যে প্রথম কথাই ভাই বলবে যে গাছের কি আছে, জীবন আছে। গাছ জীবন আছে, মানুষ যেমন খাবার খায়, উদ্ভিদেরও এরকম খাবারের প্রয়োজন। উদ্ভিদ বৃদ্ধি পায়, প্রাণী যেমন খাবার খেলে বৃদ্ধি পায়, উদ্ভিদও বৃদ্ধি পায়। এই বিষয়গুলো আমরা বলবো। এরপরে আরো বলবো যে উদ্ভিদ যেমন বাড়ে, তেমনি ভাবে মৃত উদ্ভিদ আর বাড়ে না, সেটা নষ্ট হয়ে যায়, সেটা আস্তে আস্তে ক্ষয় হয়ে যায়। কিন্তু জীবন্ত উদ্ভিদ, যে উদ্ভিদের যেহেতু জীবন আছে, সেটা আস্তে আস্তে কি বৃদ্ধি পায়। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। এরপরে আরো বিষয় হচ্ছে উদ্ভিদ আমাদের পরম বন্ধু, এই কারণে বলা হয়েছে উদ্ভিদের অক্সিজেনের কারণে সকল প্রাণী বেঁচে থাকে। আর আমরা নিজেরা, প্রাণীরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারি না, আমরা খাবারের জন্য উদ্ভিদের উপরে নির্ভরশীল। তাহলে আমরা বলতে পারি। তারপরে আরো একটা বিষয় বলবো আমরা, যে কার্বন ডাই অক্সাইড শোষণ করে
উদ্ভিদ পরিবেশকে নির্মল রাখে, তেমনিভাবে আমরা বলতে পারি মাটি ক্ষয়, অন্যান্য দূষণ থেকে পরিবেশ আমাদেরকে উদ্ভিদ আমাদেরকে নিরাপত্তা দেয়। আরও যে বিষয়গুলো আমরা বলতে পারি এইভাবে, যেমন যখন প্রাকৃতিক দুর্যোগ আসে, তুমি যদি বলো স্যার প্রাকৃতিক দুর্যোগের মধ্যে কি বন্যা, তারপরে ঘূর্ণিঝড়, এইসব বিষয়গুলো প্রাকৃতিক দুর্যোগ কিন্তু আমাদেরকে উদ্ভিদ রক্ষা করে, সেগুলো আমাদেরকে দেয়াল হিসাবে বাঁচিয়ে দেয়। যেমন আমরা দেখছি আমাদেরকে সিডর আয়লা নামক যে ঘূর্ণিঝড়গুলো ভয়াবহ ছিল 2007 সালে, সিডর সুন্দরবন সবসময় দেয়াল হয়ে এই প্রাকৃতিক দুর্যোগগুলো থেকে বাংলাদেশকে রক্ষা করে। তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো, যখন এই প্রশ্নগুলো বলবে তোমাদেরকে লিখতে, যে তোমরা সবুজ বন্ধু অধ্যায়টি পড়ে কি অনুধাবন করতে পারলে, কি লাভ করলে জানলে, তখন তোমরা এটা বলবে। আর উদ্ভিদের সাড়া দেওয়া সেই বিষয়টার ক্ষেত্রে তোমরা এটা নিয়ে আসবে যে উদ্ভিদ আলোর দিকে বেঁকে যায়, আলো যেদিকে সেদিকে উদ্ভিদের কাণ্ড বেঁকে যায়। আবার উদ্ভিদ পানি না থাকলে আকার আকৃতি একরকম হয়, পানি থাকলে একরকম হয়। তাহলে এই কারণে বোঝা যায় যে উদ্ভিদ কিভাবে সাড়া দেয়। এই বিষয়গুলো তোমরা এইভাবেই উপস্থাপন করবে। এরপরে তোমরা আরো বলবে যে উদ্ভিদ কি করে, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। যেখানে আলো বাতাস নাই সেখানে উদ্ভিদ বেঁচে থাকতে পারে না। কারণ উদ্ভিদ সামান্য পরিমাণ, অনেকে এটা জানে না যে উদ্ভিদও কিন্তু শ্বাস গ্রহণ করে, অর্থাৎ সামান্য পরিমাণ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। তবে বেশিরভাগ পরিমাণ কার্বন ডাই অক্সাইড সে গ্রহণ করে, কিন্তু সামান্য পরিমাণ অক্সিজেন সে গ্রহণ করে, প্রাণীর মতো। এই জন্য আমরা উদ্ভিদও কি প্রাণ আছে, জীবন আছে, এই বিষয়টা প্রমাণ করতে পারি। এরপরে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে স্যার তোমাদের জন্য যে উদ্ভিদের শ্রেণীবিন্যাসটা একটু আলোচনা করে দিতে চাই। তোমরা এগুলো নোটবদ্ধ করে ফেলবে, আর তোমরা আশা করি সব বিষয়গুলো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। উদ্ভিদ জগতে আমরা প্রথমে ফুলের ভিত্তিতে, যে পুষ্প বা ফুলের ভিত্তিতে উদ্ভিদকে আমরা দুই ভাগ করতে পারি। একটা হচ্ছে অপুষ্পক উদ্ভিদ, আর আরেকটা হচ্ছে কি সপুষ্পক উদ্ভিদ। তোমরা খেয়াল করবে এই সপুষ্পক উদ্ভিদকে দুই ভাগে ভাগ করেছে, আবৃতবীজী উদ্ভিদ আর হচ্ছে নগ্ন বীজী উদ্ভিদ। এই বিষয়টা আমি তোমাদেরকে স্যার দুইটা উদাহরণ এখানে দেখাচ্ছি। যে সপুষ্পক উদ্ভিদের মধ্যে আমাদের এখানে আছে একটা, আর হচ্ছে অপুষ্পক উদ্ভিদ আছে, আমরা এখানে দুইটা নেই। দেখো এখানে স্যার তোমাদের জন্য দুইটা গাছ, এটা হচ্ছে আম গাছ, এটা একটা সপুষ্পক উদ্ভিদ। আর এখানে আমরা যেটাকে ঢেঁকি শাক, এটা ওয়াইল্ড প্রজাতি, এটা হচ্ছে একটা ফার্ন টেরিডোফাইট, এটা একটা হচ্ছে অপুষ্পক উদ্ভিদ। এটার কোনো কি হয় না, ফুল হয় না। মাথায় রেখো, এটা হচ্ছে কি একটা অপুষ্পক, আর এটা হচ্ছে একটা সপুষ্পক উদ্ভিদ। অর্থাৎ আমরা সহজ করে বলতে, যার ফুল হয় সেটা সপুষ্পক উদ্ভিদ, আর যার কি হয় না, ফুল হয় না, সেটা স্পোর বা রেণুর মাধ্যমে বংশবৃদ্ধি করে। এটা হচ্ছে কি তোমার সেই ঢেঁকি শাক বা ফার্ন বা টেরিডোফাইট আমরা বলতে পারি। আবার আরো একটা তোমাদেরকে স্যার দেখাচ্ছি অপুষ্পক উদ্ভিদের মধ্যে। এখানে আমরা কতগুলো, এই যে এটা নষ্ট হয়ে গেছে, ব্যাঙের ছাতা, যেটাকে স্যার বলছিলাম যে মাশরুম বা ব্যাঙের ছাতা, যেটাকে অ্যাগ্রিকাস বলা হয়, এটা ছত্রাকের অন্তর্ভুক্ত। আমরা অনেকেই মাশরুম চাষ করে খেয়ে থাকি, এটা একটা আছে এখানে। তারপরে দেখো এখানে এই অপুষ্পক উদ্ভিদকে আবার তিন ভাগে ভাগ করেছে, সমাঙ্গ বর্গ, যেটা, তারপর হচ্ছে মশ বর্গ, ফার্ন বর্গ। তোমরা খেয়াল করো এখানে দেখে দেখে তোমাদের আমাদের এই বৈশিষ্ট্যগুলো বলা লাগবে। যে মাশরুমের ক্ষেত্রে দেখো, মাশরুমের ক্ষেত্রে এটার দেহটাকে কাণ্ড পাতায়, এটা ক্ষুদ্র স্যার তোমাদেরকে ভিডিও এডিট করার সময় একটা দুইটা ভালো চিত্র দিয়ে দেবো। এটাকে দেহ কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না। খেয়াল করেছো তোমরা যে এটা একেবারে নরম দেহের, মাটিতে বেশি গভীরে যায় না এর মূল। এই বৈশিষ্ট্যগুলো তোমরা দেখে দেখে বর্ণনা করবে, অত সবকিছু মুখস্থ করার দরকার নেই। এটা একটা অ্যাগারিকাস, এটা একটা ওয়াইল্ড, আমি স্যার বাগান থেকে নিয়েছি। তো এটা হচ্ছে কি মৃতজীবী, এটা কি মৃতজীবী, এটা পরজীবী আমরা বলতে পারি, মৃতজীবী বা পরজীবী। এরা অন্যের উপর নির্ভরশীল। আমরা আজীবন পড়ে আসছি যে স্যার উদ্ভিদ তো ক্লোরোফিল আছে, নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। কিন্তু মনে রাখবে এটা ব্যতিক্রম, যে অনেক বেশিরভাগ উদ্ভিদে নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, ক্লোরোফিল আছে। কিন্তু অ্যাগ্রিকাস বা মাশরুম বা ব্যাঙের ছাতা যেটাকে আমরা বলি, এরা কিন্তু ক্লোরোফিল নাই, এরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। এরা পরজীবী বা মৃতজীবী। পুরাতন দেখবে কাঠ বা যে কোনো কিছুর উপরে আবর্জনা, গোবরের টুকরোর উপরে, এই শুকনো গোবরের উপরে এগুলো কিন্তু হয়। তাহলে আমরা এই বিষয়টা বুঝতে পেরেছি। তাহলে আমরা সমাঙ্গ বর্গ, অপুষ্পকের মধ্যে একটা ভাগ, সেটা হচ্ছে সমাঙ্গ বর্গ। উদাহরণ দিয়েছি আমরা অ্যাগ্রিকাস বা মাশরুম। এখানে আমরা বলছি বৈশিষ্ট্য দিয়ে আমরা চিনে ফেলবো যে দেহ মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না। এরপরে আসো মশ বর্গ।
এটা হচ্ছে স্যার উদাহরণটা আনতে পারিনি, তোমাদের জন্য কালেক্ট করতে পারিনি। মূলের পরিবর্তে রাইজয়েড রয়েছে, মূলের পরিবর্তে মশবর্গের মধ্যে কি আছে, রাইজয়েড রয়েছে। এরপরে ফার্নবর্গ যেটা ঢেকি শাক দেহ মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায়। এই যে স্যার তোমাদেরকে দেখিয়েছিলাম, এটা হচ্ছে কি ঢেকি শাক ওয়াইল্ড একটা, এটা ট্রেডোফাইট ফার্নবর্গের, এটার দেহকে মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায়। তাহলে তোমরা অপুষ্পক উদ্ভিদ সম্পর্কে একটা ধারণা পেলে। বাংলাদেশে বেশি অপুষ্পক উদ্ভিদ নাই বললেই চলে, অল্প কিছু সংখ্যক অপুষ্পক উদ্ভিদ আছে। তাহলে এগুলো আমরা বললাম কি সমাঙ্গবর্গ, যেটা হচ্ছে মাশরুমের মধ্যে আর কি, এটার মধ্যে অনেকগুলো আছে। আর মশবর্গ, ফার্নবর্গ, এই তিনটা ক্যাটাগরি আছে। আর বেশিরভাগই আমাদের দেশে সপুষ্পক উদ্ভিদ। তোমরা এই বিষয়টা আশা করি বুঝতে পেরেছো। এরপরে আসো সপুষ্পক উদ্ভিদের মধ্যে আবৃতবীজী উদ্ভিদ আর হচ্ছে নগ্নবীজী, যেটাকে আমরা বলি। নগ্নবীজের উদাহরণ বাংলাদেশে কোনো কোনো বইতে 4টার কথা বলা আছে, কোনো কোনো বইতে 6টা আছে, অথবা আমরা 4 থেকে 6টা আমরা বলতে পারি, মাত্র 6টা। তো এগুলোর মধ্যে উল্লেখযোগ্য সাইকাস, পাইনাস, থুজা। এই সাইকাসটা আর থুজাটা সহজেই পাওয়া যায়। আর স্যার এখানে সাইকাসের একটা পাতা তোমাদেরকে দেখাতে পারি। এটা আসলে থুজাটা আমার কাছে কালেকশনে ছিল, এটা হচ্ছে সাইকাসের একটা পাতা আমি নিয়ে আসছি। এটা হচ্ছে সাইকাস, এটা বীজটা নগ্ন থাকে। এটা তোমরা দেখবে সৌন্দর্য বর্ধনের জন্য অনেক জায়গাতেই এই গাছটা বিভিন্ন ভবনের সামনে সৌন্দর্য বর্ধনের জন্য সাইকাস লাগানো হয়। এটার মধ্যে দেখবে বড় একটা এদের যে বীজের দেখা যায়, খুবই বড় একটা দেখবে তোমরা বড় একটা ফুল। এর মাঝখানে দেখবে পাম গাছ যেরকম বা তাল গাছের যে গঠন ওরকম টাইপের, বা নারকেল খেজুর গাছের গঠন টাইপের গঠনটা। স্যার তোমাদেরকে ভিডিও এডিট করার সময় একটা ভালো ছবি দিয়ে দেবে ইনশাল্লাহ। এরপরে এই নগ্নবীজীর মধ্যে এরা কি বীজটা নগ্ন থাকে। বীজটা কি থাকে স্যার? নগ্ন থাকে। এর কারণটা কি তোমরা বুঝে ফেলবে যে গর্ভাশয় থাকে না, ফলে ফল হয় না। প্রথম কথা হচ্ছে কি স্যার, নগ্নবীজীতে কি থাকে না, গর্ভাশয় থাকে না, ফলে ফল হয় না, এবং কি বীজ নগ্ন অবস্থায় থাকে। এই বৈশিষ্ট্যগুলো জানা লাগবে। আমাদের যে পারফরম্যান্স ইন্ডেক্স আমাদেরকে পার্থক্য করতে দিবে, তখন আমরা এই কথাগুলো বলবো। এরপরে আসুন আবৃতবীজী। আবৃতবীজীর মধ্যে আমরা বলতে পারি যে স্যার এর কি থাকে, বীজগুলো আবৃত থাকে। যেমন স্যার তোমাদেরকে এখানে স্পেসিমেন হিসাবে আমরা এখানে স্যার এই যে বাদামগুলো নিয়ে আসছি। দেখো এটা যদি আমি খোসা ছড়াই তাহলে দেখবো যে এটার ভিতরে বীজ, এটাই কিন্তু বীজ। তাইলে এই যে বাদামটা, এটা কিন্তু খোসার ভিতরে আছে। এটা কিসের মধ্যে আছে? এই বাদাম কিন্তু খোসার মধ্যে আছে। খেয়াল করছো তোমরা? তাহলে বাদাম খোসার ভিতরে আছে, তাহলে এটাকে আমরা বলতে পারি একটা আবৃতবীজী উদ্ভিদ। তেমনি ভাবে স্যার তোমাদেরকে আরো কয়েকটা যদি দেখাই, এখানে কতগুলো এই যে ধান আছে আর গম আছে, এই সবগুলো কিন্তু এই আবৃতবীজীর মধ্যে পড়েছে। ধানের মধ্যে উপরে খোসা আছে, গমেরও কিন্তু খোসা আছে। তাইলে এই ব্যাপারটা বোঝা যায় যে এটা হচ্ছে কি একটা আবৃতবীজী উদ্ভিদ। তাইলে এখন আসো এই আবৃতবীজী উদ্ভিদকে একবীজপত্রী আর দ্বিবীজপত্রী ভাগ করেছে। এদের বীজের পত্র কয়টা, অংশ কয়টা, সেটার উপরে নির্ভর করে ভাগ করেছে। দেখো প্রথমে স্যার যদি তোমাদেরকে একবীজপত্রী দেখায়, দেখো এখানে যে ধান আর গমগুলো আছে, এগুলা কিন্তু এগুলা ভাঙা যায় না, দুইটা আলাদা করা যায় না। এটা কিন্তু আস্তে একটা বীজপত্র, এই জন্য আমরা এগুলোকে বলছি একবীজপত্রী। দেখো স্যার এখানে কতগুলো উদাহরণ দিয়ে দিচ্ছি একবীজপত্রী। ধান, গম, কলা, কচু, নারিকেল, এগুলো হচ্ছে একবীজপত্রী উদাহরণ। এখন আরো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, তোমাদেরকে যদি স্যার বলি যে তোমরা এগুলো চিনবা কিভাবে, সেগুলো চেনার জন্য আমাদের বেশিরভাগ ক্ষেত্রে ব্যতিক্রম কিছু থাকে। তোমরা করবে কি, যে যদি পাতা দেখো শিরাবিন্যাস, তাইলে তোমরা দেখবে যে একবীজপত্রী উদ্ভিদের শিরাবিন্যাস হচ্ছে সমান্তরাল। এটা কিন্তু একবীজপত্রী না, এটা একটা আম গাছ। এটার শিরাবিন্যাস দেখো জালিকাকার। তোমরা যদি আলোর মধ্যে গাছের পাতা নিয়ে দেখো, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে দু একটা ভিন্নতা থাকতে পারে। এটা হচ্ছে কিন্তু এই শিরাবিন্যাস জালিকাকার। যদি শিরাবিন্যাস জালিকাকার হয় তাহলে আমরা সেটাকে বলবো দ্বিবীজপত্রী। আর যদি পাতার শিরাবিন্যাস সমান্তরাল হয়, স্যার তোমাদেরকে প্র্যাকটিক্যালও দেখিয়েছি, তাহলে সেটাকে আমরা বলবো একবীজপত্রী উদ্ভিদ। তাহলে এখন দেখো আমরা প্র্যাকটিক্যাল একটা দেখি। দেখো এখানে দ্বিবীজপত্রীর উদাহরণ বাদাম। যদি তুমি একটা বাদামকে একবার ভাঙো, দেখো এখানে দুইটা, বাদামের মধ্যে কিন্তু দুইটা আসছে। দেখছো, খেয়াল করছো তোমরা যে বাদামের মধ্যে কয়টা আসছে স্যার? দুইটা অংশ পাওয়া গেছে, সমান দুইটা ভাগে এখানে আলাদা করা যায়। বাদামের দুইটা অংশ, খেয়াল করেছো তোমরা? তো এই বাদাম হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের বাস্তব উদাহরণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তেমনি ভাবে আমরা তোমাদেরকে স্যার গম আর ধানের কথা দেখেছি, সেগুলো হচ্ছে একবীজপত্রীর উদাহরণ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখানে একবীজপত্রী আমরা চিনব কিভাবে? যদি দেখি একবীজপত্রী
পাতার মধ্যে গাছের পাতায় সমান্তরাল শিরাবিন্যাস সবগুলো সোজা সোজা, তাই আমরা সেটাকে বলবো একবীজপত্রী। উদাহরণ স্যার এখানে দিয়েছি ধান, গম, কলা, কচু, নারকেল। তোমরা মিলিয়ে দেখবে আজকে গিয়ে ধান গমের পাতা থাকলে অথবা যদি কলাটা সহজে পাওয়া যায়, নারকেল গাছের পাতা, এগুলো তুমি সহজে পাবা, দেখবে যে শিরাবিন্যাস সমান্তরাল। আর দ্বিবীজপত্রীর মধ্যে শিরাবিন্যাস কি স্যার? জালিকাকার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দ্বিবীজপত্রীর মধ্যে ভাগ করা হয়েছে বিযুক্ত দল, যুক্ত দল, দলহীন। এখন এখানে আমাদের যে বিষয়টা বোঝা লাগবে যে দেখো অনেকেই বিষয়টা বোঝে না। যদি জিজ্ঞাসা করা হয় যে স্যার যে কাঁঠাল, মনে রাখবে প্রথমে তো দ্বিবীজপত্রী, দ্বিবীজপত্রীর আগে কি আছে? এটা আবৃতবীজীর উদ্ভিদ, আগে হতে হবে আবৃতবীজী, প্রথমে হতে হবে সপুষ্পক, তারপরে তো আবৃতবীজী, তারপরে একবীজপত্রী হবে অথবা দ্বিবীজপত্রী। আর দ্বিবীজপত্রী হলেই তো আমরা সেটাকে ভাগ করব বিযুক্ত দল, যুক্ত দল, দলহীন। এখন একটা বিষয় মনে রাখো, এখানে দ্বিবীজপত্রীর তিনটা ভাগের উদাহরণ স্যার দিয়েছি। যুক্ত দলের যে ধুতুরা, রজনীগন্ধা, আর বিযুক্ত দলের সরিষা, গোলাপ, এগুলো হচ্ছে বিযুক্ত দল, আর কাঁঠালটা হচ্ছে দলহীন। স্যার তোমাদেরকে দেখাই, একটা হচ্ছে বিযুক্ত দলের গোলাপের উদাহরণ যদি দেখাই, দেখো এখানে স্যার কাছে একটা প্রায় অর্ধমিলিত একটা গোলাপ আছে। এটা দেখো পাপড়িগুলো কিন্তু আলাদা করা যায়, তাইলে আমরা এটাকে বলবো বিযুক্ত দল। এটা কি স্যার? বিযুক্ত দল, অর্থাৎ দলগুলো আলাদা, পাপড়িগুলো আলাদা, পাপড়িগুলোকে একসাথে বলা হয় দলমণ্ডল, আর এগুলোকে আমরা দল বলতে পারি। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। আর এখানে অন্য উদাহরণগুলো স্যারের কাছে নেই। কাঁঠাল, কাঁঠালের মধ্যে কোনো দল নাই, ওটার মধ্যে কোনো পাপড়ি নাই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে সরিষা, গোলাপ হচ্ছে কি বিযুক্ত দলের উদাহরণ। স্যার এখন তোমাদেরকে গোলাপটা দেখিয়েছি। আর ধুতুরা যুক্ত দল, রজনীগন্ধা তোমাদেরকে স্যার ক্লাস দেখিয়েছিলাম যে এটা একটা যুক্ত দলের উদাহরণ, এদের পাপড়িগুলো যুক্ত থাকে। আশা করি তোমরা এই সামারিটা বুঝতে পেরেছো। এরপরে আমি স্যার তোমাদেরকে কোষের গঠন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে দিচ্ছি। শিক্ষার্থীরা, এই যে দেখো আমার ক্যামেরাম্যান ফাহিম হোসেন, এটা হলো আমার ক্যামেরাম্যান। ওকে, ওর জন্য সবাই দোয়া করো। সাজ্জাদ হোসেন ফাহিম ক্যামেরাম্যান। ওকে, আল্লাহ হাফেজ।